সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 10 মিনিট স্কুলের আজকের লাইভ ক্লাসে। আমরা সবাই জানি ভর্তি পরীক্ষার সময় যত ঘনিয়ে আসছে আমরা সবাই তত বেশি প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি, আবার ভয়ও পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘয়নি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রয়েছে, যেখানে বাংলা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা লাভ করেছে। কারণ বাংলায় গুরুত্বপূর্ণ এমন একটা গুরুত্বপূর্ণ অংশ যেখানে নম্বর না পেলে তুমি অনেকটা পিছিয়ে যেতে পারো। সুতরাং বাংলার প্রস্তুতি ঠিকভাবে নেওয়া অনেক বেশি জরুরি। এটার বলার অপেক্ষা রাখে না। আমরা যে জিনিসটা আজকে করার চেষ্টা করছি সেটা হচ্ছে বাংলার খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, যেখানে নম্বর তোলা খুব সহজ হয়ে যেতে পারে কিছু মৌলিক নিয়ম যদি আমরা মনে রাখি। তাহলে সেই ক্ষেত্রে আমরা বাংলার একটা বিশেষ অধ্যায় বানান শুদ্ধিকরণ, এই বিষয়টা নিয়ে আমাদের আজকের লাইভ ক্লাসে আলোচনা করব। সুতরাং বানান শুদ্ধিকরণের এই ইন্টারেস্টিং লাইভ ক্লাসটিতে পুরো সময় জুড়ে তোমাদের সঙ্গে আমি থাকছি, নাহিয়ান। আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে প্রথমে শুদ্ধ অশুদ্ধ নির্ধারণ। মানে আমরা শুরুতেই তোমাদের সামনে চটপট কিছু কুইজ তুলে দেব। আমরা চেষ্টা করব যে তোমাদের কাছ থেকে সেই উত্তরগুলো নেয়ার, এবং এর পাশাপাশি আমরা নক্তবিধান এবং সত্যবিধান, যেটি বানান শুদ্ধিকরণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেই দুটো অংশ খুব বিস্তারিতভাবে আলোচনা করব, এবং এরপর আরো কিছু শুদ্ধ অশুদ্ধ নির্ধারণ বিষয়ে তোমাদের কাছে প্রশ্ন ছুড়ে দেব, এবং সেখানে আমরা যাচাই করতে পারবো যে আমাদের কার প্রস্তুতি কেমন হচ্ছে এবং কে কেমন পড়া বুঝতে পারছি। সুতরাং শুরুতেই আমরা কিছু কুইজ দিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বানান শুদ্ধিকরণের যে প্রথম বিষয়টা আমরা রেখেছি সেটি হচ্ছে সন্ধি বিষয়ক। আমরা সন্ধি বিষয়ক বিভিন্ন শব্দ এর মধ্যে আমাদের ব্যাকরণ বই থেকে হয়তো পড়েছি। হয়তো আমরা সেই ছোটবেলা থেকে সন্ধির বিভিন্ন রকম সন্ধি বিচ্ছেদ পড়েছি, আবার দুইটা শব্দকে একত্রিত করে আমরা সন্ধি একটা শব্দ পেয়েছি। এই ধরনের শব্দেও আমরা প্রায়শই বিভিন্ন ধরনের ভুল করে থাকি। আমরা দেখি যে কোনটি সঠিক এবং কোনটি ভুল সেটি তোমাদের কাছে যাচাই করা যায় কিনা। আমরা যেটি করব সেটি হচ্ছে, দেখতে পাচ্ছ আমরা 3 জোড়া শব্দ রেখেছি, যেখানে এক জোড়া হচ্ছে এখানে, আরেক জোড়া এই, আরেক জোড়া এখানে। সুতরাং এই 3 জোড়া শব্দের পাশাপাশি অবস্থান, এখান থেকে আমরা যে জিনিসটি করব সেটি হচ্ছে হয় এই পাশে টিক দিব আর না হয় এই পাশে টিক দিব। প্রথমে আমরা বলার চেষ্টা করি যে অনাটন আর অনটনের মধ্যে কোনটি সঠিক বলে তোমার মনে হয়। ভিডিওটি পজ করো, কিছুক্ষণ চিন্তা করতে পারো, এবং তারপরে উত্তরে আসি। আমরা উত্তর বলি, উত্তরটি হচ্ছে অনটন। অভাব অনটনের কথা আমরা প্রায় বলে থাকি। তোমাকে যদি কোনো একটা নির্ধারিত প্যাসেজ বা একটা অনুচ্ছেদের মধ্যে বলে দেওয়া হয় অনাটন এবং অনটনের মধ্যে পার্থক্য করতে, অর্থাৎ ধরা যাক যে একটা অনুচ্ছেদ দেয়া আছে, সেখানে শব্দটা আছে অনাটন, তোমাকে বলা হচ্ছে যে এইটি কি ভুল না সঠিক, অথবা অনেকগুলো ভুল শব্দের মধ্যে একটি হচ্ছে অনাটন। সেই শব্দগুলোর নম্বর যেন তুমি গুনতে পারো। তোমাকে বলা হতে পারে এই অনুচ্ছেদে কয়টি ভুল রয়েছে। তুমি এই অনাটন তখন পছন্দ করতে ভুল করো না, অর্থাৎ তোমাকে সঠিকটা বুঝতে হবে কোনটি। আবার একইভাবে মুখ ছবি এবং মুখচ্ছবির মধ্যে কোনটিকে তোমার সঠিক বলে মনে হয়। আমরা উত্তর বলে দিচ্ছি, উত্তর হচ্ছে মুখচ্ছবি। আবার একইভাবে দুরাবস্থা এবং দুরবস্থা, এটি নিয়ে অনেকের কনফিউশন হয়। আমাকে বলো এই দুরাবস্থা এবং দুরবস্থার মধ্যে কোনটি তোমার কাছে সঠিক বলে মনে হয়। আমরা সঠিক উত্তরটি বলছি দুরবস্থা বা দুরবস্থা। আমরা এখান থেকে বুঝতে পারছি যে সন্ধি বিষয়ক শব্দের ক্ষেত্রে কোনগুলো আমরা সঠিক হিসেবে ধরতে পারি। আমরা এর মাধ্যমে চটপট কিছু কুইজ দিয়ে তোমাদের কিছু প্রস্তুতির ধারণা পেয়ে গেলাম। তবে এখানেই কিন্তু শেষ নয়, আমরা এখন আরো কিছু কুইজ দিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আমরা তোমাদেরকে দেখাতে চাই যে কি ধরনের শব্দ সাধারণত আমাদের ভর্তি পরীক্ষাগুলো এসে থাকে। আমরা এই জন্য আরো একটা স্লাইডে আরো কিছু শব্দ রেখেছি, তোমরা আমাদেরকে বলবে যে কোনটা সঠিক উত্তর। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই ধরনের দুর্গা এইভাবে শব্দ এক জোড়া আমাদের রয়েছে।
মুমূর্ষ এবং মুমূর্ষু, লজ্জাস্কর লজ্জাকর, বিভীষিকা বিভীষিকা, দুইটা ভিন্ন রূপে রয়েছে। তোমরা আমাদেরকে বলবে যে কোনটি আসলে সঠিক উত্তর। আমাদেরকে তোমরা বিভিন্নভাবে উত্তরটা জানাতে পারো। আপাতত উত্তরটা নিজেরা উত্তরটা দেওয়ার চেষ্টা করো, পজ করে আমরা এর মধ্যে কিছুটা টিক দেওয়ার চেষ্টা করি। আমি উত্তর দেখাচ্ছি। প্রথম উত্তর হচ্ছে এটি, দুর্গা এবং দুর্গার মধ্যে এই হ্রস্ব উকার দিয়ে যেটা লেখা আছে সেটি হচ্ছে সঠিক। এরপর আমরা দেখতে পাচ্ছি মুমূর্ষ এবং মুমূর্ষু, এটি নিয়ে সবার দীর্ঘদিন ধরে কনফিউশন থেকে যায়। আজকে থেকে তোমাদের যেন অন্তত এই কনফিউশনটা না থাকে। আমরা সবসময় খেয়াল রাখবো এই মুমূর্ষু এই শব্দটা হচ্ছে সঠিক, যেখানে ময়ের নিচে, প্রথম ময়ের নিচে হ্রস্ব উকার, দ্বিতীয় ময়ের নিচে দীর্ঘ উকার এবং এরপরে যে মূর্ধন্য শটি রয়েছে যার উপরে একটা রেফও রয়েছে সেটির নিচে হ্রস্ব উকার থাকবে। সুতরাং এই মুমূর্ষু, এটি হচ্ছে একজন মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন যখন হয় তখন এটি বলা হয়। লজ্জাস্কর, এটা একটা ভীষণ লজ্জাস্কর ব্যাপার যে আমরা এটা সঠিকভাবে অনেক সময় বলতে পারি না। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে আমি যে লজ্জাস্কর শব্দটা ব্যবহার করলাম এটি আসলে সঠিক নয়। সুতরাং মনে রাখতে হবে আমরা যেন লজ্জাকর এই শব্দটা সবসময় সঠিকভাবে ব্যবহার করি। লজ্জাস্কর এবং লজ্জাকরের মধ্যে এটি কারেক্ট। এবং এর পাশাপাশি বিভীষিকা এবং বিভীষিকা, এই দুইটা রূপ অনেক সময় অনেকে গুলিয়ে ফেলে, কোনটা হ্রস্ব ইকার হবে কোনটা দীর্ঘ ইকার হবে এইটা সম্পর্কে অনেকের পরিষ্কার ধারণা থাকে না। আজকে থেকে অন্তত তোমার যেন এমন না হয় সেটি খেয়াল রেখো। আমরা এই যে বিভীষিকা শব্দটা দেখতে পাচ্ছি ডান পাশে, এটি হচ্ছে সঠিক উত্তর। সুতরাং এই ধরনের কিছু সাধারণ শব্দ রয়েছে যেগুলো আমরা প্রায়শই ভুল করে থাকি। আমরা যেন শুদ্ধিকরণের কোনো প্রশ্ন আসলে এই উত্তরগুলো দিতে ভুল না করি সেটি আমরা এখন থেকে খেয়াল রাখবো। তোমাদের এখন যেটি জানা প্রয়োজন সেটি হচ্ছে যে বানান শুদ্ধিকরণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে নক্তবিধান সম্পর্কে খুব পরিষ্কার ধারণা রাখা। নক্তবিধান বা মূর্ধন্য ণ ব্যবহারের নিয়ম, এটি যদি তোমার সঠিকভাবে জানা থাকে বানান শুদ্ধিকরণের ক্ষেত্রে অন্তত একটি উত্তর হয়তো তোমার ভালোভাবে দেয়া হয়ে যেতে পারে। এবং এই কারণে আমরা নক্তবিধানের বিস্তারিত আলোচনা আমাদের আজকের ক্লাসটিতে করছি। নক্তবিধানের ক্ষেত্রে আমাদের কি কি নিয়ম মাথায় রাখতে হয় সেই জিনিসগুলোর শুরুতে আমরা দেখিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখো, ট বর্গীয় ধ্বনির আগে সব সময় মূর্ধন্য ণ ব্যবহার করা হয়। সব সময় মূর্ধন্য ণ ব্যবহার করা হয় ট বর্গীয় ধ্বনির আগে। ট বর্গীয় ধ্বনি কোনগুলো আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, অথবা এর পাশাপাশি আমাদেরকে তোমরা পরবর্তীতে মেসেজ করতে পারো। আপাতত ভিডিওটি পজ করে ট বর্গীয় ধ্বনিগুলো চিন্তা করো। আমি উত্তরটা এখন বলছি। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, এই কয়টি হচ্ছে ট বর্গীয় ধ্বনি। এইখানে মূর্ধন্য ণ বাদ দিয়ে বাকি যে চারটা ধ্বনি রয়েছে বা বাকি চারটা যে বর্ণ আমরা ধ্বনির রূপ হিসেবে ব্যবহার করি, ধ্বনির লিখিত রূপ হিসেবে ব্যবহার করি, সেগুলোর আগে সব সময় মূর্ধন্য ণ ব্যবহৃত হবে। সুতরাং খেয়াল রাখবে এই যে বন্টন, লণ্ঠন, লুণ্ঠন, এই ধরনের শব্দগুলো যেন সব সময় মূর্ধন্য ণ ব্যবহার করে তুমি লিখো, এটা খেয়াল রাখা প্রয়োজন। এর পাশাপাশি একটা খুব সাধারণ নিয়ম রয়েছে, যেমন রি, র এবং মূর্ধন্য ষ এর পরে সব সময় মূর্ধন্য ণ হবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা খুব পরিচিত কিছু উদাহরণ দিয়েই ফেলতে পারি। তোমাদের মাথায় আছে এই উদাহরণগুলো বাদ দিয়ে অন্য কিছু? চটপট চিন্তা করতে থাকো। এর মধ্যে আমরা বলতে থাকি ঋণ, তৃণ, লক্ষণ, এগুলো হচ্ছে রি, র, ষ এর পরে মূর্ধন্য। অনেকের কি মনে হতে পারে যে লক্ষণ আবার কিভাবে রি, র, ষ এর পরের উদাহরণ হয়? যাদের এই প্রশ্ন মাথায় আসছে তাদের জাস্ট মনে করিয়ে দেই, এই যে ক্ষীয় যেই যুক্তাক্ষরটি আমরা দেখতে পাই সেটি কিন্তু ক এবং মূর্ধন্য ষ এর মিলিত রূপ, অর্থাৎ একটি যুক্তাক্ষর যেখানে এই যে মূর্ধন্য ষ রয়েছে এইটার পরে যদি ন বসে তাহলে সেটা মূর্ধন্য নয় বসবে।
সুতরাং এর মাধ্যমে আমরা বুঝে গেলাম যে রি, র, স এবং ট বর্গীয় ধ্বনির ক্ষেত্রে মূর্ধন্য ণ ধ্বনির ব্যবহার কিভাবে হয়। এখন আমরা মূর্ধন্য ণ ধ্বনির আরো কিছু ব্যবহার দেখার চেষ্টা করি। রি, র, স এর পরবর্তীতে তো আমরা দেখেছি যে মূর্ধন্য ণ ধ্বনি ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এর পাশাপাশি রি, র, স এর আরো একটা ব্যবহার রয়েছে যেটা তোমাদের জেনে রাখা প্রয়োজন। আমরা খেয়াল করি এখানে রি, র, স এর পরে স্বরধ্বনি থাকলে পরবর্তী ন মূর্ধন্য ন হয়। খেয়াল করে দেখো, হরিণ, হরিণ একটা শব্দ, এখানে হ যোগ র যোগ ই, তারপরে হচ্ছে মূর্ধন্য ন। ঠিক যেরকম নিয়মটিতে বলেছি আমরা, এখানে র এর পরে যদি স্বরধ্বনি থাকে তাহলে পরবর্তী ন মূর্ধন্য ন হয়। সুতরাং র এর পরে একটা স্বরধ্বনি হচ্ছে ই, এটার পরবর্তী ন মূর্ধন্য ন। আবার একইভাবে রি, র, স এর পরে যদি ক বর্গীয় এবং প বর্গীয় ধ্বনি থাকে তাহলে কি হবে? ক বর্গীয় এবং প বর্গীয় ধ্বনি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে মূর্ধন্য ন বসবে। যেমন একটা উদাহরণ দেখো, এখানে কৃপণ নামে একটা উদাহরণ রয়েছে, একইভাবে লক্ষণ নামে আরেকটা উদাহরণ রয়েছে। আমরা এইভাবে যদি চিন্তা করি কৃপণ শব্দটি, আমরা কৃপণ শব্দটি দেখি ক যোগ রি যোগ প যোগ মূর্ধন্য ন, অর্থাৎ রি এর পরে প বর্গীয় ধ্বনিটা রয়েছে এবং এটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কৃপণ শব্দটা আমরা দেখতে পাচ্ছি। এবং একইভাবে লক্ষণ শব্দের আরেকটা রূপ যদি তুমি দেখো, যে ল যোগ ক যোগ স, তারপরে বসেছে মূর্ধন্য ন। তোমার কি মনে হয় যে এই অটার প্রয়োজন রয়েছে? লিখিত রূপে তুমি যদি একে ভাঙতে চাও তাহলে এখানে এই অ বসবে। সাধারণভাবে আমরা চিন্তা করে থাকি এখানে মূর্ধন্য স রয়েছে এবং মূর্ধন্য স্বর পরে ন বসবে। সুতরাং এই অ চিন্তা করলেও চলে, না চিন্তা করলেও চলে। সুতরাং আমরা বুঝতে পারছি যে মূর্ধন্য ণ ব্যবহারের বেশ কিছু বিস্তারিত নিয়ম আমরা আমাদের মাথায় রাখতে হবে, এবং এর পাশাপাশি আমাদের এও মাথায় রাখতে হবে যে স্বভাবতই, মানে কোনো ধরনের নিয়ম ছাড়াই কিছু কিছু শব্দ রয়েছে যেগুলোতে মূর্ধন্য ণ ব্যবহার করা হয়ে থাকে। এই শব্দগুলো কি কি? তোমার মাথায় কি এই ধরনের কোনো শব্দ রয়েছে? আমরা চিন্তা করতে করতে কিছু শব্দের তালিকা দেখে ফেলি। যেমন আমরা কোনো একটা বই যদি এখানে অনুসরণ করি তাহলে সেই সমস্ত বই আমরা দেখব চাণক্য, মাণিক্য, গণ বা গণ, বেণু, বীণা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শোণিত, মণি, এরকম বেশ কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো কোনো ধরনের নিয়ম না মেনেই মূর্ধন্য ণ ব্যবহার করেছে, অর্থাৎ সেগুলো স্বভাবতই মূর্ধন্য ণ ব্যবহার করে। তোমাকে পরীক্ষার হলে প্রশ্ন করা হতে পারে যে এখানে কোনটিতে স্বভাবতই মূর্ধন্য ণ ব্যবহার করা হয়েছে। তুমি খেয়াল করে যেন উত্তরটি দিতে পারো সেটি অবশ্যই খেয়াল রাখবে। এর জন্য কোনো একটা সহায়িকা বইয়ের আশ্রয় নিতে পারো। এর পাশাপাশি নবম দশম শ্রেণীর যে বোর্ডের ব্যাকরণ বইটি রয়েছে সেখানেও বেশ কিছু এরকম শব্দ রয়েছে যে শব্দগুলো স্বভাবতই মূর্ধন্য ণ ব্যবহারের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। সুতরাং এই ধরনের শব্দের ক্ষেত্রে টেনশন করার কিছু নেই। আমরা এই ধরনের শব্দগুলো কোন একটা নির্দিষ্ট তালিকা ব্যবহার করে যেন পড়ে ফেলতে পারি। এর পাশাপাশি আমরা দেখি বেশ কিছু শব্দ রয়েছে যেই শব্দগুলো আমরা মূর্ধন্য ণ ব্যবহার করতে পারি না। মূর্ধন্য ণ ব্যবহার করতে পারি না, তার কারণটা কি মনে রাখতে হবে। সন্ধিকৃত কিংবা সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে কখনো মূর্ধন্য ণ ব্যবহার করা হয় না। সুতরাং যখন শব্দগুলো এরকম ত্রিনয়ন, সর্বনাম, অগ্রনায়ক এই ধরনের শব্দ, তখন আমরা কখনো মূর্ধন্য ণ ব্যবহার করব না। এই ক্ষেত্রে যদি আমরা দেখি ডান এবং বাম পাশের মধ্যে তুলনা করি এবং আমরা দেখতে চাই যে কোনটি সঠিক উত্তর, তাহলে আমরা কোনটিতে টিক দিব? এখানে দুই ধরনের রূপ রয়েছে ত্রিনয়নের। আমরা যেহেতু মাত্র বলেছি সমাসবদ্ধ শব্দে বা সন্ধিকৃত শব্দে কখনো মূর্ধন্য ণ ব্যবহার করা হয় না, সুতরাং এটি কারেক্ট। এর পাশাপাশি এখানে মূর্ধন্য ণ ব্যবহার করা হয়েছে সর্বনামে, এটিও হবে না, বরং এটি কারেক্ট।
অগ্রনায়ক এবং অগ্রনায়ক, এখানে মূর্ধন্য ব্যবহার করা হয়েছে এবং এখানে দন্তন্য ব্যবহার করা হয়েছে। যেহেতু এটিও সমাসসাধিত শব্দ, সেই কারণে অগ্রনায়ক এটি হচ্ছে আমাদের, এই দন্তন্য ব্যবহার করার যে অগ্রনায়ক সেটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। একই সঙ্গে আমরা এই জিনিসটি যেন মনে রাখি যে ত বর্গীয় ধ্বনির সঙ্গে, ত বর্গীয় ধ্বনির সঙ্গে বা ত বর্গীয় বর্ণের সঙ্গে কখনো মূর্ধন্য ন ব্যবহার করা হয় না, এটা যেন আমরা সব সময় মাথায় রাখি। এবং এই কারণে অন্ত এবং অন্ত, যেখানে আমরা মূর্ধন্য ন ব্যবহার করেছি, সেখানে মূর্ধন্য নর সহজেই অন্ত রয়েছে, সেটি ইনকারেক্ট অথবা সেটি সঠিক নয়। সুতরাং এইখানে আমরা বুঝতে পারছি এটিতে ঠিক হবে। সুতরাং এর মধ্যে আমরা বেশ কিছু নিয়ম কিন্তু জেনে গেলাম। এক, জানলাম যে সর্বনাম অগ্রনায়ক এই ধরনের সমাসসাধিত বা সন্ধিকৃত শব্দে আমরা কখনো মূর্ধন্য ন ব্যবহার করব না। এর পাশাপাশি আমরা ত বর্গীয় ধ্বনির সঙ্গে কখনো মূর্ধন্য ন ব্যবহার করব না। আর কখন ব্যবহার করব না, এটা যেন আমাদের সব সময় মনে থাকে যে আমরা কখনোই বাংলা শব্দগুলোতে, অর্থাৎ একদম যেগুলো আমাদের দেশি শব্দ, সেই দেশি শব্দে যেন কখনো আমরা মূর্ধন্য ন ব্যবহার না করি। সুতরাং দেশি শব্দ এর পাশাপাশি বিদেশি শব্দ, এর পাশাপাশি তদ্ভব শব্দ, এগুলোতে মূর্ধন্য ন ব্যবহার হয় না। সুতরাং তোমরা যদি শব্দের শ্রেণী বিভাগ অধ্যায়টি ঠিকভাবে পড়ো, তাহলে বুঝতে পারবে দেশি শব্দ কোনটা, বিদেশি শব্দ কোনটা, তদ্ভব শব্দ কোনটা, এবং সেখান থেকে তুমি জানতে পারবে যে মূর্ধন্য ন সেখানে কোনটিতে ব্যবহার করা যাবে না। সুতরাং এর মধ্যে আমরা মূর্ধন্য ন ব্যবহারের বেশ বিস্তারিত নিয়ম জেনে গেলাম। আমরা সুতরাং মূর্ধন্য ন ব্যবহারের নিয়ম যেহেতু জানা হয়েছে, এর মধ্যে এখন তাহলে আমরা জানার চেষ্টা করি মূর্ধন্য স ব্যবহারের নিয়ম কোনটি। মূর্ধন্য স ব্যবহারের নিয়ম, এটাকে বলা হয় সত্যবিধান। একটা নত্যবিধান আর একটা সত্যবিধান। আবার বলছি যে বাংলা বানান শুদ্ধিকরণের যে প্রশ্নগুলো সাধারণত ভর্তি পরীক্ষায় থাকে, সেখানে নত্যবিধান এবং সত্যবিধান থেকে সাধারণত কিছু প্রশ্ন আমরা আসতে দেখি। সুতরাং এই নত্যবিধান এবং সত্যবিধান সম্পর্কে যেন তোমার পরিষ্কার ধারণা থাকে, সেটি সবসময় খেয়াল রেখো। আমরা সত্যবিধান সম্পর্কে আলোচনা করব। সত্যবিধান সম্পর্কে আলোচনা করার আগে আমরা জেনে নিব যে সত্যবিধান ব্যবহারের প্রাথমিক ধারণাটা কেমন, মানে মূর্ধন্য স ব্যবহারের প্রাথমিক ধারণাটা কেমন। দেখো, প্রথমেই আমরা বলছি যে বাংলা ভাষায় মূর্ধন্য স ধ্বনির কোনো ব্যবহার নেই। মানে বাংলা শব্দগুলো যেগুলো আমাদের দেশি শব্দ অথবা তদ্ভব শব্দ, সেই শব্দগুলোতে আমরা কখনো মূর্ধন্য স ব্যবহার করব না। এর পাশাপাশি আমরা বুঝতে পারছি যে দেশি বিদেশি তদ্ভব শব্দে মূর্ধন্য স ব্যবহৃত হয় না, ঠিক যেরকম নত্যবিধানে আমরা দেখেছি মূর্ধন্য ন দেশি বিদেশি তদ্ভব শব্দে ব্যবহৃত হয় না। এর পাশাপাশি আমরা যদি উদাহরণ দেখি, তাহলে আমাদের কাছে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। যেমন জিনিস, এটা কিন্তু একটা বিদেশি শব্দ, আমরা জানি। আমরা অনেক সময় এই শব্দটার সঙ্গে আমরা সাধারণত এই ভুলটা অনেককে আমি করতে দেখি যে এই যে জিনিস শব্দটা এইভাবে লিখে, মূর্ধন্য স ব্যবহার করে লিখে, এটা যেন কখনো না হয়। একইভাবে পোশাক, এই শব্দটার ক্ষেত্রে অনেকে মূর্ধন্য স ব্যবহার করে। মাস্টার, ট্রাস্ট, এই শব্দগুলো, ইংরেজি শব্দগুলো যখন আবার বাংলায় লিখতে যায়, অনেকে সেখানে মূর্ধন্য স ব্যবহার করে। এই জিনিসটা সবসময় খেয়াল রাখার চেষ্টা করবে। আমরা এই বিদেশি শব্দের ক্ষেত্রে মূর্ধন্য স কোথায় কোথায় ব্যবহার করতে হয় না, দেশি শব্দে কেন ব্যবহার করা যায় না, সেই জিনিসগুলো কিন্তু আমরা এর মধ্যে জেনে গেলাম। সুতরাং কোথায় আসলে তাহলে সত্যবিধান কাজে লাগে? কাজে লাগে সংস্কৃত বা তৎসম শব্দগুলোতে। আমরা এই নিয়মগুলোই এখন জানার চেষ্টা করব। আমরা এক এক করে যদি জানার চেষ্টা করি, তাহলে আমরা শুরুতেই দেখি যে কতগুলো নিয়ম আমরা এখানে পেতে পারি।
খেয়াল করে দেখো, আমরা যে নিয়মটা জানি শুরুতেই সেই জিনিসটা বলার চেষ্টা করছি। দেখো, রি এবং র এর পরে মূর্ধন্য ষ হয়, রি এবং র এর পরে মূর্ধন্য ষ হয়। আমরা ঋষি, কৃষক, তৃষ্ণা এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে আমরা মূর্ধন্য ষ ব্যবহার করে থাকি। সুতরাং এইটা যেন খুব ভালোভাবে মনে থাকে যে আমরা রি এবং র এর পরে মূর্ধন্য ষ ব্যবহার করতে পারি। কিভাবে করতে পারি আমরা এক এক করে এটা তোমাদেরকে ভেঙে দেখানোর চেষ্টা করি। ঋষি তো আমরা বুঝতেই পারছি, আর যদি আমরা কৃষকের ক্ষেত্রে দেখি, ক যোগ রি যোগ মূর্ধন্য ষ যোগ ক, এই হলো কৃষক। আবার তৃষ্ণা ব্যাপারটা কেমন, ত যোগ রি যোগ মূর্ধন্য ষ এবং তারপরে ইয় যুক্তাক্ষর ব্যবহার করা হয়েছে। সুতরাং এই যে আমরা বুঝতে পারছি ত এর পরে রি, এইটার কারণে এখানে মূর্ধন্য ষ এসেছে। ঠিক আছে, সুতরাং এইখানে আমরা রি এর ক্ষেত্রে এই জিনিসটা দেখলাম। আবার একই ভাবে আমরা যদি ব যোগ র যোগ স দেখি যোগ আ, এই হলো বর্ষা। দেখেছো র এর সাথে এই মূর্ধন্য ষটা কিভাবে যুক্ত হয়েছে। সুতরাং এইভাবে আমরা বুঝতে পারি যে কিভাবে রি এবং র এর সাথে আমরা মূর্ধন্য ষ ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে ইন্টারেস্টিং একটা নিয়ম, তোমরা হয়তো অনেকেই জানো, ট এবং ঠ এর সাথে যদি কোনো একটা ষ যুক্ত হয় সেটা অবশ্যই মূর্ধন্য ষ হতে হবে। সেটা কেমন দেখো, কষ্ট, স্পষ্ট, ওষ্ঠ, কাষ্ঠ, এই যে শব্দগুলো, এই শব্দগুলো ট বর্গীয় ধ্বনি দিয়ে শেষ হয়েছে। মানে কি, মানেটা হচ্ছে যে কষ্টের ক্ষেত্রে ট দিয়ে শেষ হয়েছে, স্পষ্টের ক্ষেত্রে ট দিয়ে শেষ হয়েছে, ওষ্ঠের ক্ষেত্রে ঠ দিয়ে শেষ হয়েছে, আবার কাষ্ঠের ক্ষেত্রে ঠ দিয়ে শেষ হয়েছে। এইভাবে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ট এবং ঠ এর সঙ্গে যুক্ত থাকলে আমরা সব সময় দন্তস্ব না হয়ে মূর্ধন্য ষ ব্যবহার করব। এইভাবে আমরা দুটো নিয়ম জানলাম। দুটো নিয়মের মধ্যে একটা হচ্ছে রি এবং র এর পরে মূর্ধন্য ষ হয়, আর একটা হচ্ছে ট এবং ঠ এর সাথে যুক্ত হলে দন্তস্ব না হয়ে মূর্ধন্য ষ হয়। খেয়াল করে দেখো, আমরা আমাদের ক্লাসের বেশ কিছুটা এগিয়ে গিয়েছি। আমরা শুদ্ধ অশুদ্ধ নির্ধারণের যে প্রথম কুইজটা সেটা অনেকে পাশ করে ফেলেছি। এর পাশাপাশি আমরা নত্ব বিধান সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়েছি। এর পাশাপাশি আমরা এখন সত্য বিধান পড়ছি। সত্য বিধানের বেশ কিছু ধারণা আমরা এর মধ্যে তোমাদেরকে দিয়েছি। আমরা এখন যেটা চেষ্টা করব সত্য বিধানের যে বাকি অংশ সেটাও তোমাদের মাঝে শেয়ার করতে। আমরা কিছু কঠিন নিয়ম দেখার চেষ্টা করি। খেয়াল করে দেখো, ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পর কতকগুলো ধাতুতে মূর্ধন্য ষ হয়। ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য ষ হয়। তোমাদের কি মনে আছে উপসর্গ কোনগুলো? উপসর্গ আমরা পড়েছিলাম, বাংলা উপসর্গ আছে, তৎসম উপসর্গ আছে, বিদেশি উপসর্গ আছে। এর মধ্যে অনেকের হয়তো এটাও জানা আছে কোনটা কয়টি আছে, অর্থাৎ বাংলা উপসর্গ কয়টা, বিদেশি উপসর্গ কি কি উদাহরণ আমরা সাধারণভাবে বিবেচনায় রাখি, তৎসম উপসর্গ কয়টা, সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। এবং এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটি হচ্ছে যে এই যে অভিষেক, অনুষ্ঠান, প্রতিষ্ঠান, এইগুলো আমরা সবসময় মূর্ধন্য ষ ব্যবহার করে লিখে থাকি। সুতরাং এই যে অভিষেক আমরা পেলাম, এখানে উপসর্গ কোনটা ছিল? এখানে উপসর্গ ছিল অভি। এখানে অভি, এটি হচ্ছে ই কারান্ত, অর্থাৎ ইকারান্ত উপসর্গের মাধ্যমে আমরা এটি পেয়েছি। আবার একইভাবে অনুষ্ঠান, এখানে দেখো উকারান্ত একটা আমরা উপসর্গ পেয়েছি, অনুষ্ঠান। অনু হচ্ছে উপসর্গটা, এটা হচ্ছে হ্রস্ব উকার দিয়ে শেষ হয়েছে। আবার একইভাবে প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি আমরা প্রতির কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই
যে এটা ই দিয়ে শেষ হয়েছে। সুতরাং এটা খুব বিস্তারিতভাবে আমরা বললাম যে ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়। এগুলো হচ্ছে এটির উদাহরণ। তোমার পরীক্ষায় যদি এই ধাতুগুলো সহ আমরা উপসর্গগুলো দেখতে পাই, তাহলে অবশ্যই আমরা মূর্ধন্য স ব্যবহার করব, সঠিক উপায়ে ব্যবহার করব। আশা করি এই নিয়মটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এবার আমরা আরো কিছু নিয়মের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি। আমরা দেখি যে মূর্ধন্য স ব্যবহারের আর কোনো ইন্টারেস্টিং নিয়ম আমরা জানতে পারি কিনা। খেয়াল করে দেখো, আমরা অ আ ভিন্ন অন্য স্বরধ্বনির পর মূর্ধন্য স ব্যবহার করতে পারি। সেটা কিভাবে আমরা এখানে দেখিয়েছি। খেয়াল করে দেখো, অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি, অন্যগুলো কি কি তোমরা জানো? হ্রস্বই আছে, দীর্ঘই আছে, হ্রস্বউ আছে, দীর্ঘউ আছে। এই ধরনের যে স্বরধ্বনিগুলো, সেই স্বরধ্বনিগুলোর কথা এখানে বলা হয়েছে। অ আ ভিন্ন অন্য স্বরধ্বনির পর মূর্ধন্য স হয়, যেমন ভবিষ্যৎ। এখানে আমরা দেখেছি যে ভ যোগ অ যোগ ব যোগ ই, তারপরে মূর্ধন্য স, এভাবে আমরা শব্দটা লিখতে পারি। এখানে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে ই এর পরে মূর্ধন্য স এসেছে। সুতরাং এইভাবে যখন আমরা দেখতে পাচ্ছি যে অ আ ভিন্ন অন্য কোন স্বরধ্বনির কথা আসছে, তখনই সেখানে তারপর মূর্ধন্য স বসে যাচ্ছে। এর পাশাপাশি আমরা ক এবং র এর পরের মূর্ধন্য স প্রত্যয়ে স এর কথা চিন্তা করে দেখি। খেয়াল করে দেখো, ক এবং র এর পর মূর্ধন্য স প্রত্যয়ের যদি দন্ত স থাকে, তাহলে আমরা সাধারণত মূর্ধন্য স ব্যবহার করি। যেমন আগে আমরা দেখেছি মুমূর্ষু কিভাবে ব্যবহার করা হয়েছে। আমরা এটা একটু ভেঙে দেখাই। র এর পরের মূর্ধন্য স প্রত্যয়, এই দেখো মুমূর্ষু, এই পদটিতে আমরা দেখতে পাই ম এর পরের বাকি অংশটুকু আমরা দেখি। আচ্ছা, পুরোটাই ভেঙে দেখাই। ম যোগ উ, ম যোগ দীর্ঘ, তারপর একটা রেফ যেখানে আমরা এটা র বলি, এবং তারপরে মূর্ধন্য স বসেছে। সুতরাং এইভাবে মুমূর্ষু শব্দটা পুরোপুরি আমরা ভেঙে দেখাতে পারি, তাই না? সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে ক এবং র এর পরে স্বপ্রত্যয় স কিভাবে মূর্ধন্য স হয়। আবার একইভাবে চিকিৎসা, হ্যাঁ, এই পদটির ক্ষেত্রেও আমরা একইভাবে নিয়মটা দেখাতে পারি। সুতরাং এইভাবে যখন আমরা পুরো বিষয়টা বুঝে যাই, তখন আমরা বুঝতে পারছি যে মূর্ধন্য স প্রত্যয়ের বা মূর্ধন্য স ব্যবহারের নিয়মগুলো কিন্তু আসলে খুব বেশি জটিল না। সুতরাং শব্দ বিধানের ক্ষেত্রে আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে সেটা আমরা এর মধ্যে জেনেছি। আমরা এখন জানার চেষ্টা করব কিছু শব্দ রয়েছে যেগুলো স্বভাবতই মূর্ধন্য স হয়ে থাকে। সেগুলোর তালিকাগুলো আমরা দেখার চেষ্টা করি। আমরা দেখছি স্বভাবতই স হয়, মূর্ধন্য স হয় কোনগুলোতে? যেমন আষাঢ়, আষাঢ় মাসের কথা আমরা সবাই জানি। উষা, উষা শব্দটার অর্থটা কি? সবাই একটু মনে করার চেষ্টা করো। উষা শব্দটা কখন হয়, মানে কখন আমরা বুঝতে পারি যে উষা হচ্ছে? যখন সূর্যোদয় হয় তখন আমরা উষার কথা চিন্তা করি। আবার অভিলাষ, এই যে শব্দটা, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে স্বভাবতই মূর্ধন্য স ব্যবহার করা হয়েছে। প্রশ্ন থাকতে পারে, একইভাবে মূর্ধন্য নয়ের ক্ষেত্রে যেরকম আমরা দেখেছি যে স্বভাবতই মূর্ধন্য ন হয়, এরকম আবার মূর্ধন্য স হয়। এই তালিকাটা আমরা কোথায় পাবো? এই তালিকাটা আমরা যে কোনো ধরনের সহায়িকা বইয়ে পেতে পারি। আবার একই সঙ্গে আমরা আগেও বলেছি, নবম দশম শ্রেণীর জন্য বোর্ডের নির্ধারিত ব্যাকরণ বইয়েও তোমরা বেশ কিছু শব্দগুচ্ছ পাবে যেখানে স্বভাবতই মূর্ধন্য স ব্যবহার হয়েছে এমন শব্দের তালিকা দেওয়া হয়েছে। সুতরাং বুঝতে পারছো যে কিভাবে আমরা এই বইগুলো স্টাডি করতে পারি, আমরা যেন এগুলো মনে রাখার চেষ্টা করতে পারি এবং ধরতে পারি পরীক্ষায় যে কোন শব্দগুলো আসলে ভুলভাবে প্রয়োগ করা হয়েছে। এখন আমরা দেখি সংস্কৃত ৭ প্রত্যয়যুক্ত পদের ক্ষেত্রে কি হয়। সংস্কৃত ৭ প্রত্যয়যুক্ত পদের ক্ষেত্রেও আমরা মূর্ধন্য স ব্যবহার হতে দেখি। যেমন কেমন? অগ্নিস্বাদ, ভূমিস্বাদ, এই ধরনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সাত নামে একটা প্রত্যয় ব্যবহার করা হয়েছে।
এই যে সাত প্রত্যয়টি, এই সাত প্রত্যয়টির ক্ষেত্রেও কখনো মূর্ধন্য ষ হবে না। সুতরাং মূর্ধন্য ষ কখন কখন হবে, এটার পাশাপাশি কখন কখন হবে না, সেটা মনে রাখা কিন্তু খুব জরুরি। সুতরাং আমরা জেনেছি যে দেশি বিদেশি তদ্ভব শব্দে কখনো মূর্ধন্য ষ ব্যবহার করা যাবে না। আবার এখন সাত প্রত্যয়ের কথা জানলাম। সুতরাং এগুলো যেন আমাদের খুব ভালোভাবে মাথায় থাকে, আমরা যেন এগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারি। আমরা এর মধ্যে তো জানলাম যে মূর্ধন্য ষ কখন কখন ব্যবহার করা যেতে পারে আর মূর্ধন্য ষ কখন কখন ব্যবহার করা যেতে পারে না। আমরা কোন কোন ধরনের অধ্যায়গুলো বানান শুদ্ধিকরণের ক্ষেত্রে দেখব। বানান শুদ্ধিকরণের ক্ষেত্রে আমরা নক্তবিধান সত্যবিধান সম্পর্কে আলোচনা করব। আমরা সমুচ্চারিত যে শব্দগুলো রয়েছে সেই সমুচ্চারিত শব্দের অধ্যায়টা খুব ভালোভাবে দেখব। আমরা এর পাশাপাশি সমার্থক শব্দ, এই সমার্থক শব্দের অধ্যায়টাও খুব ভালোভাবে দেখার চেষ্টা করব। এর পাশাপাশি আমরা যেন দেখি বিভিন্ন ধরনের অনুচ্ছেদে যখন ভুল শব্দের প্রয়োগ হয় সেগুলো কিভাবে কারেকশন করা যায়। তোমরা বিগত বছরের প্রশ্নগুলো যদি সলিউশন করতে বসো তাহলে অনেক সময় এই ধরনের ভুলগুলো কিভাবে বের করতে হয়, চর্চা করতে হয়, সেগুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাবে। পরীক্ষায় সাধারণত তোমাকে একটা বড় অনুচ্ছেদ দিয়ে বলা হয় যে এই অনুচ্ছেদটিতে কয়টি ভুল আছে। সুতরাং তখন তুমি যদি সঠিক নম্বরটি গুণে গুণে বলতে পারো, সেই ক্ষেত্রে তোমার ভালো নম্বর আসার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। এইভাবে আমরা বুঝতে পারছি যে কিভাবে আমাদের প্রশ্নগুলো মোকাবেলা করতে হবে। আমরা সত্যবিধান সম্পর্কে অনেকটা জেনে ফেললাম, আমরা নত্যবিধান সম্পর্কে জেনে ফেললাম। এবার শুদ্ধ অশুদ্ধ নির্ধারণের আরো একটা খেলা আমরা বোঝার চেষ্টা করি। শুদ্ধ অশুদ্ধ নির্ধারণের ক্ষেত্রে আমরা আর কি কি নিয়ম অনুসরণ করে থাকি, আমরা খুব সাধারণ নিয়মগুলো আরো একবার আলোচনা করি। বিদেশি শব্দে কখনো দীর্ঘ ইকার ব্যবহার করা যাবে না, এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। বিদেশি শব্দ যেগুলো রয়েছে, যেমন খুশি কিন্তু একটা বিদেশি শব্দ। আমরা অনেককেই দেখি যে সব সময় এই যে খুশি এই শব্দটা এভাবে ব্যবহার করে। এই শব্দটা এভাবে ব্যবহার করা আমাদের বাংলা একাডেমির নিয়মের বহির্ভূত। আমরা যখন ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি এই শব্দটা বলি, বিভিন্ন সময়ে খুশির খবরের কথা বলি, তখন আমরা লিখি এই দীর্ঘ ইকার বানান দিয়ে। এই জিনিসটা যেন এখন থেকে না হয় সেটিও সবসময় খেয়াল রেখো। ফরিয়াদি এই শব্দটাও একটা বিদেশি শব্দ, এখানেও অনেক সময় আমরা দীর্ঘ ইকার ব্যবহার করে থাকি, এমনটা আমরা করব না। এর পাশাপাশি আমরা কিছু উদাহরণ দেখার চেষ্টা করি কোনগুলোতে আমরা সঠিক হিসেবে চিহ্নিত করতে পারি শব্দগুলো। যেমন আফগানি দুইটা জোড়া রয়েছে, আমরা এর মধ্যে কিন্তু একটা নিয়ম বলেছি যে ইকার সব সময় ব্যবহার করা হবে, হ্রস্ব ইকার ব্যবহার করা হবে বিদেশি শব্দের ক্ষেত্রে। আবার এখানে দেখো উজির, এটা কি সঠিক না ভুল? কিছুক্ষণ চিন্তা করার চেষ্টা করো। আমরা এই ক্ষেত্রে উজির এই শব্দটিকে সঠিক বলবো। আবার ইরানি এই শব্দটির ক্ষেত্রে কি এটা সঠিক? না, এটা সঠিক না, বরং এটা সঠিক। কিন্তু তোমার মাথায় কি কোনো ব্যতিক্রম শব্দের কথা মাথায় আছে যেখানে বিদেশি শব্দ আছে অথচ সেখানে দীর্ঘ ইকার হয়েছে? এরকম ব্যতিক্রম শব্দ নেই খুব একটা, সাধারণত আমরা এমনটা করে থাকি না। তবে বিদেশের একটা উদাহরণ আছে, মানে একটা দেশের নাম, সেটাকে আমরা বাংলায় বলছি চীন, এটার প্রকৃত নাম কিন্তু ইংরেজিতে আমরা বলি চাইনা, তাই না? এটার একটা বাংলা আমরা বানিয়ে নিয়েছি এবং সেটা হচ্ছে চীন, এবং এই কারণে এইটাতে দীর্ঘ ইকার ব্যবহার করা যায়। ঠিক আছে? সুতরাং বিদেশের কোন কোন নামের ক্ষেত্রে ব্যবহার করা যায় আর কখন কখন যায় না সেটাও আমরা যেন মনে রাখি। আমরা সাধারণত আমেরিকা এই শব্দটি, তারপর ইতালি, এই শব্দগুলো যখন দেশের নামের ক্ষেত্রে ব্যবহার করি তখন সাধারণত হ্রস্ব ইকার ব্যবহার করে থাকি। শুধুমাত্র এই যে একটা ব্যতিক্রম আমাদের সামনে রয়েছে। এভাবে আমরা জেনে গেলাম যে কিভাবে আমাদের শব্দের ভুলগুলো বের করতে হয়, কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রেখে শব্দ রচনা করতে হয়। আমরা এক এক করে পুরো বিষয়টা
জানার চেষ্টা করতে পারি যে কোন কোন বই অনুসরণ করলে আমরা বানান শুদ্ধিকরণ সম্পর্কে খুব পরিষ্কার ধারণা পাবো। বানান শুদ্ধিকরণের ক্ষেত্রে সাধারণত চর্চার বিকল্প নেই। আমরা এই কারণেই বলছি যে বিগত বছরের প্রশ্নগুলো সবসময় সলিউশন করার চেষ্টা করবে। বিগত বছরের প্রশ্নগুলো সম্পর্কে তোমার যদি একটা পরিষ্কার ধারণা থাকে তাহলে তুমি জানবে যে পরীক্ষায় কিভাবে প্রশ্নটা এসে থাকে। এবং এর পাশাপাশি আমাদের 10 মিনিট স্কুলে ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের চর্চার জন্য এমসিকিউ প্রশ্নর একটা বিশাল গুচ্ছ রয়েছে। আমরা একই সঙ্গে আমাদের ওয়েবসাইটে বিগত বছরের প্রশ্নগুলোও রেখে দিয়েছি। সুতরাং এই চর্চাগুলো করার ক্ষেত্রে 10 মিনিট স্কুল তোমার জন্য একটা বড় সহায়ক ভূমিকা রাখতে পারে। আমরা এর মাধ্যমে জেনে গেলাম কিভাবে বানান শুদ্ধিকরণের ক্ষেত্রে ক্লাসগুলো আমরা করব। আমরা এর পাশাপাশি আমাদের 10 মিনিট স্কুলের টিউটোরিয়ালগুলো অনুসরণ করতে পারি। এইভাবে আমরা বানান শুদ্ধিকরণের চর্চা চালিয়ে যাব। বানান শুদ্ধিকরণের এই অধ্যায়টি আমরা নিজেদের ব্যবহারিক জীবনেও যেন মনে রাখি, ফেসবুকে অভ্রতে যখন টাইপ করছি তখনও যেন মনে রাখি, এই জিনিসটিও খেয়াল রাখা খুব জরুরি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি আমাদের আজকের ক্লাস। তোমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি নাহিয়ান। সবাই ভালো থেকো।